হুম। এখানে দেখাচ্ছে না এখন। এবার দেখাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, তিনজনকেই দেখা যাচ্ছে। এবার দেখে নিই একবার ইউটিউবটা। ওটা তো বোধহয় দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই তো এখানে আসছে তো। ওইখানে কোনটা আসছে না সাউন্ডও তো আসছে। এখানটা একবার দেখে নিই। এই ফোনটা দেখুন তো, এই ফোনটা মাইকটা অন করতে হবে, মাইকটা একটু অন। হ্যাঁ, এই তো। আওয়াজটাই তো আসছে না। ভিউয়ার বাড়ছে তো। আসছে তো সাউন্ড। না না, ওটা তো ফেসবুকে আসছে। ওহো, ইউটিউবটা ওতে করে না, ওই জন্য শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আওয়াজ আসছে। নমস্কার, আমার নাম সুমন চ্যাটার্জি। আমি আর্ট জাংশন ফেসবুক পেজে এই প্রথমবার লাইভে আপনাদের সামনে আসছি। আপনারা অনেকেই মৌসুমী ব্যানার্জিকে চেনেন, মৌসুমী বন্দ্যোপাধ্যায়, যিনি এই আর্ট জাংশনে বা শিল্প সঙ্গম পেজেতে অনুষ্ঠান করতেন। তো আমি হচ্ছি তার ভাই। তা আমার আর আমার দিদির অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আপনারা যাকে চেনেন সীমা দেব আমার পাশেই বসে আছে, তো এনাকে নিয়ে মানে যে অনুষ্ঠানেতে ইনি আর কি সঞ্চালনা করবেন না, ইনি অতিথি হিসাবে থাকবেন, এরকম একটা অনুষ্ঠান যেটা আমার দিদি সঞ্চালনা করার কথা ছিল, মানে আমার দিদি মৌসুমী বন্দ্যোপাধ্যায় সঞ্চালনা করার কথা ছিল। আর সেখানে সীমাদি আর কি অতিথি হিসাবে থাকবেন। কিন্তু এখন তো আপনারা অনেকেই জানেন তো দিদি আর নেই, তো সেই ইচ্ছাটা পূরণ হলো না। তো সেই জন্য আমি রয়েছি, আর আমার বাবা বাঁদিকে পঞ্চানন চট্টোপাধ্যায়। তো আজকের লাইভ অনুষ্ঠান আমরাই শুরু করছি সীমাদিকে দিয়ে। তো যে জিনিস কাজটা একটা কি বলবো গুরুত্বপূর্ণ কাজ, আমার আর আমার দিদির দুজনেরই খুব ইচ্ছা ছিল যে একটা অনুষ্ঠান হবে যেটাতে সীমাদি সবসময় সঞ্চালনা করে, কিন্তু এখানে সীমাদি সঞ্চালনা করবে না, এখানে সীমাদি থাকবে শিল্পী হিসাবে, অতিথি হিসাবে। তো সেই ইচ্ছাটা দিদি থাকাকালীন পূরণ হলো না, কিন্তু যাই হোক চেষ্টা করছি আজকে সেই ইচ্ছাটা পূরণ করার। তো আমি এবার সীমাদিকে মাইকটা দিচ্ছি। আমার ওটা লাগবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই কথাটা সুমন আমাকে আগেও বলেছিল যে একটা প্রোগ্রাম করতে চায় যেখানে আপনি অতিথি হিসাবে থাকবেন, দিদি সঞ্চালনা করবে, কিন্তু সেই কাজটা না আমাদের অপূর্ণ থেকে গেছে। কিছু কিছু কাজ মানুষের জীবনে পূর্ণ হয় না, তেমন একটা অপূর্ণ কাজ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি, যেখানে আজকে আমি কথা বলার দায়িত্বে নেই, কথা অবশ্যই সুমন বলবে। সবাই আশা করি জানেন সুমনেরই কিন্তু এই পেজটা, আর্ট জাংশন পেজটা, কিন্তু এই পেজটা সুমন থাকলে কি হবে, সমস্ত গুরু দায়িত্ব কিন্তু মৌসুমীদিই পালন করেছে। সমস্ত শিল্পীদের সাথে যোগাযোগ করা, কিভাবে কি করবে অনুষ্ঠান সাজানো, সবটাই মৌসুমীদি করতো। তো আমাকে যখন সুমন বলল যে সীমাদি আমার তো একটা এরকম ইচ্ছা ছিল যে তুমি অতিথি শিল্পী হিসাবে থাকবে, দিদি সঞ্চালনা করবে, সেই অনুষ্ঠানটা তো করা হলো না, এটা করতে চাই। তো প্রথমটা আমি রাজি হয়েছি, কিন্তু মনের দিক থেকে না আমি সাড়া পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে মৌসুমীদি ছাড়া আর্ট জাংশন পেজ এটা যেন ভাবতেই পারছি না।
তারপর ভাবলাম যে তার তো একটা স্বপ্ন ছিল, কারণ আর্ট জাংশন পেজটাকে মৌসুমীদিই বাঁচিয়ে রেখেছিল, এখনও চালু ছিল। যদি মৌসুমীদি থাকতেন এখনও এর মধ্যে হয়তো অনেকগুলো অনুষ্ঠানের আপনারা ভিডিও দেখতে পেতেন, অনেকগুলো অনুষ্ঠান, কোনো গান, বসন্ত উৎসব, এই সব কিছু মার্চ মাস জুড়ে বসন্ত উৎসবের গান, কবিতা, এই সমস্ত হয়তো ডালি নিয়ে আর্ট জাংশন পেজ সাজানো থাকতো। তো সেটা আর হয়ে উঠল না। ঠিক তার আগে মুহূর্তেই মৌসুমীদি সব কিছুকে ছেড়ে চলে গেল, মায়ার ত্যাগ করে আর কি। তো সেই জন্য না আমার কোথাও একটা ইচ্ছে রয়েছে, আবার যেন ইচ্ছাটাকে কিছু জোর পাচ্ছিলাম না। তারপর ভাবলাম তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়াটাই তো আমাদের একমাত্র কাজ, তাকে তো পাবো না, তার এই স্বপ্নের মধ্যে আমরাও বেঁচে থাকি, সেও বেঁচে থাকুক। তো এই জন্য আমি ঠিক আছে শেষে রাজি হলাম। তো আমাকে অনেক দিন ধরে বলতে বলতে আমি একটু দেরি করে ফেললাম, আমাদের আগেই অনুষ্ঠানটা করার কথা ছিল। তো ঠিক আছে, আমি আজকে মৌসুমীদিকে উৎসর্গ করে, আজকে মেসোমশাই রয়েছে আমার পাশে, মেসোমশাই আজকে গান শোনাবে, এটা বড় পাওয়া। আমি যে মেসোমশাইয়ের কাছে আবারও গান শুনতে পারবো লাইভ অনুষ্ঠানে, এটা সত্যিই ভাবিনি। তো এটা সম্ভব হয়েছে, সুমনের জন্যই সম্ভব হয়েছে। তো সেই জন্যই মেসোমশাইকে শ্রদ্ধা জানিয়ে, সর্বোপরি আপনাদেরকে, যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা দেখবেন পরবর্তীকালে, তাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি কবিগুরুর গীতালি কাব্যগ্রন্থের অন্তর্গত অঞ্জলি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেউ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম, তোমাদের সবারে প্রণাম। এই প্রণাম আমি সকলকে কবিগুরুর কবিতার মধ্য দিয়েই জানালাম। আপনাদের মেসোমশাই, মৌসুমীদি এবং অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সুমনের জন্য, রইল আর্ট জাংশন পেজের জন্য। এই পেজটাকে সুমন এভাবে চালিয়ে নিয়ে যাক, সেই শুভকামনা। আর সুমনকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদেরকে আবারও আপনাদের সকলের সামনে আর্ট জাংশন পেজে আনার জন্য। আচ্ছা, এবার আমি বাবাকে দেবো। তুমি একটা গান করো, একটু এগিয়ে এসো তো, একটু ওঠো। একটু উঠে দাঁড়াও, একটু উঠে দাঁড়াও। হ্যাঁ, এগিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে তুমি একটু আওয়াজটা তো ক্যাচ করবে, কিন্তু তুমি একটু এগিয়ে এসো। ঠিক আছে, তুমি একটা গান করো। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমার
রে চলে যায়নি যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি চলে যায়নি যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি তোমারও মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই তাই অকারণ গান গা মনে রবে কিনা রবে আমারে ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাই মানে ফুরাইবে দিন আলো হবে কি গান সারা হবে গো থেমে যাবে যতক্ষণ থাকি ভরে দিবে নাকি খেলারি বেলাটাই তাই অকারণে গান গা মনে রবে কিনা রবে আমার আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন বাবার 92 বছর বয়স হয়ে গেছে। আর দিদি চলে যাওয়ার পর থেকে বাবা তো গানের সাথে একেবারেই যুক্ত নয়। এমনিতেও বেশ কয়েক মাস গান করেনি। এখন বলতে গেলে সীমাদি আর আমার অনুরোধে বাবা অনেক কষ্ট করে একটা গান করলো, তো আমি আবার সীমাদিকে দেব। হ্যাঁ, আমি আজকে বলেছিলাম সবাইকে যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের কবিতার সম্ভার নিয়ে আমি আজকে থাকব। আর অবশ্যই আমাদের মাঝে থাকবে মৌসুমীদি, আমি, সুমন, মেসোমশাই সবাই আছি। যাকে ছাড়া আমরা অসম্পূর্ণ সেই মানুষটা কিন্তু অলক্ষ্যে আমাদের মাঝে রয়েছে। মাঝে মাঝে কথা আসবে তার। আর আমি এটাও বলবো, যারা মৌসুমীদি সম্পর্কে কিছু বলতে চান, হয়তো বলে হওয়া হয়নি, তাদেরকে বলবো অন্তত আজকে কমেন্ট বক্সে আপনারা কিছু লিখতেই পারেন। যদি কিছু জানার থাকে বা কিছু আপনাদের প্রকাশ করার থাকে, অবশ্যই আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সুমনকে বলবো মাঝে মাঝে যদি একটু সবার কমেন্ট পড়ে সেগুলোর উত্তর দেয়। তো আমি আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাচ্ছি, উদাসীন। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মনো নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে, যাহা যেতে চাই ছেড়ে দিই তারে তখুনি। বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজারো মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলি আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত,
আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধুপ্রিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, ছুটিনে কাহারও পিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। খুব সুন্দর একটা আবৃত্তি শুনলাম। তো বাবা একটা নজরুল গীতি করবে। নজরুল গীতি। হ্যাঁ, করো। হ্যাঁ, আমি মেসোমশাই কণ্ঠে একটি নজরুল গীতি শুনবো। তার আগে বলি সবাইকে, আমরা যে এই যে আজকে নারায়ণকুঠিতে এসেছি, আজকে নারায়ণকুঠির যে মন্দির প্রাঙ্গণ আছে, আমরা কিন্তু সেই জায়গাতে আছি। মানে পেছনেই কিন্তু আমাদের যে মানে প্রতিষ্ঠা করা হয়েছে নারায়ণ দেবতাকে, সেই দেবতা কিন্তু আমাদের পেছনে আছে। আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর একটি মন্দির, আর আমার খুব ভালো লাগে এই মূর্তিটি যেটা প্রতিষ্ঠা করা হয়েছে, ভীষণ সুন্দর। তো আপনারা দেখে বলুন আপনাদের কেমন লাগছে এই যে মন্দির প্রাঙ্গণ, এই যে আশ্রমের আমরা সেই মন্দির প্রাঙ্গণে আছি যেখানে ঠাকুর প্রতিষ্ঠিত করা আছে, সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আসুন আমরা মেসোমশাই কণ্ঠে একটা নজরুল গীতি শুনি। এখানে ঠিকঠাক আছে না? শুরু করো। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে এলাম, এলাম ব্রজধাম, কৃষ্ণ ঘনশ্যাম। তোর কোন কুলে তোর বনের মাঝে, আমার কানুর বেণু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। ওরে নীল যমুনার জল, আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল। তারা কেউ কহে না কথা, হেরে সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়। বাজে বৃন্দাবনের কোন পথে তার, বৃন্দাবনের কোন পথে তার নূপুর অবিরাম, কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। নমস্কার। আচ্ছা, আমি কমেন্টগুলো একটুখানি পড়ে নিই। এখানে 3 জন কমেন্ট করেছে। শিল্পী অড্ডি, বাবার ছাত্রী, মানে বাবার আগে ছাত্রী ছিলেন। হ্যাঁ, আমি ওটা সরিয়ে দিচ্ছি। উনি জিজ্ঞেস করেছেন মৌসুমীদির কি হয়েছে। দিদির সম্ভবত জিবিএস বলে একটা রোগ, হ্যাঁ জিবি সিনড্রোম। তো মানে এটাকে ছোটো করে জিবিএস বলা হয়। তা এবার সেটা সম্ভবত সেই রোগটা আক্রান্ত হয়েছিল।
আর মেডিকেল কলেজে মারা গেছে। আর এছাড়া আমি এটা শিল্পীদের উত্তর দিলাম। মাস্টারমশাই আমার প্রণাম নেবেন। বাবাকে বলে তোমাকে বলেছে তোমার ছাত্রী প্রণাম নেবেন। শিল্পীদি, হ্যাঁ। আচ্ছা, অভিজিৎ দেব উনি বলেছেন আছেন, আর সীমাদি থাকলে তো উনি থাকবেনই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি আগে এটা একটু ক্যামেরাটা ঠিক করবো উঠে গিয়ে, তার আগে বলে নিই। আচ্ছা, মোহনদা লিখেছে ওপার থেকে আর আসবে না কোনো দিন, ফোনের স্পিকারে তোমার কণ্ঠ অমলিন। এই কটা কমেন্ট আছে, আপনি এটা নিন, আমি ক্যামেরাটা ঠিক করব। হ্যাঁ, আমি আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাচ্ছি, তারপর আমি কাজী নজরুল ইসলামের কবিতা অবশ্যই শোনাবো। এবার আমি যে কবিতাটা শোনাবো, কবি এই কবিতাটা রচনা করেছিলেন একেবারে জীবনের শেষ লগ্নে। তার সারা জীবনের এই চিরকালীন দার্শনিক অনুভবের প্রকাশ করেছেন তিনি এই কবিতার মধ্য দিয়ে। এটি শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটা মানে বহুশ্রুত, বহু মানুষ এই কবিতাটা আবৃত্তি করতে ভালোবাসে। আমি ছোটোবেলা থেকেই কবিতাটি আবৃত্তি করতে শুনেছি, কিন্তু আমার নিজের কখনো কবিতাটা পড়া হয়নি, যে কোনো কারণেই হোক পড়া হয়নি, কবিতাটা মুখস্থ করা হয়েছিল না। তো এই কবিপক্ষে, মানে এই বৈশাখ মাসে আমি বর্তমানে যার কাছে আবৃত্তি চর্চা করছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাননীয় ডক্টর শুভাশিস বসু, তিনি এই বৈশাখে এই কবিতাটি আমাকে চর্চা করিয়েছিলেন। তো আমি কবিতাটি আত্মস্থ করার চেষ্টা করেছি, কতটা পেরেছি, কতটা আমি শোনাতে পারবো আপনাদের সামনে আজকে জানি না। তবে আমি মনে করি একটা কবিতা না আত্মস্থ করতে গেলে বহু সময় লাগে। আমরা যারা নতুন নতুন যারা আবৃত্তি চর্চায় করছে, যারা আমি দেখছি, তারা সহজেই একটা কবিতা মুখস্থ করে সেটাই পরিবেশনা করছে। এভাবে তো আবৃত্তি চর্চা অ্যাকচুয়ালি হয় না। আমরা যখন আত্মস্থ করতে না একটা কবিতাকে নিয়ে দীর্ঘদিন সেটা অভ্যাসে পরিণত করতে হয়, বহু চর্চা করতে হয়, হয়তো একটা বছর লেগে যায়, তবে কবিতাটার গভীরে ঢোকা যায়। তো কবির এই কবিতাটাকে আমি পড়তে পড়তে, আমরা তো যে কোনো কবিতাই পড়তে পড়তে কবিকে অনুধাবন করার চেষ্টা করি। তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো অনুধাবন করা সত্যিই সহজ নয়, আমার দুস্পর্ধা। তিনি তো সমুদ্রের মতন বিশাল। তবে তাকে অনুসন্ধান করতে করতে কোথাও না নিজেকে খুঁজে পাওয়া যায়। কবি এই কবিতায় নিজের যে এই দার্শনিক, মানে চিরকালীন দার্শনিক কথা তিনি প্রকাশ করেছেন। তিনি যে কবি, মানুষ হিসাবে তার যে একটা সম্মানবোধ, তার যে একটা সম্মানের জায়গা আছে, তিনি সর্বোপরি একজন কবি, এটা তিনি প্রকাশ করেছেন, গর্বের সাথে তিনি এটা বলতে চেয়েছেন। তো সেই রকম কথা তিনি তুলে ধরেছেন। কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে তিনি এটাই বলতে চেয়েছেন, আমরা প্রকৃতিকে আমাদের রূপ দিয়ে যেরকমভাবে দেখি, আমাদের অন্তর থেকে আমরা যাকে যেমনভাবে দেখি, সেটা কিন্তু আমাদের কাছে তেমনভাবেই ধরা দেয়। মানে আমাদের দৃষ্টিভঙ্গির ওপরেই ভালো মন্দটা বিচার করা যায়। তা কবিতাটা আমি এত কথা বললাম এই কারণেই, কারণ আমার না রবীন্দ্রনাথের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। কারণ আমি তাকে খুঁজতে খুঁজতে নিজেকে তো খুঁজে পাই, কোথাও নিজেকে যেন খুঁজে পাওয়ার আনন্দটা আমাকে একটু একটু করে কবির প্রতি প্রেম, কবির প্রতি ভালোবাসা আমাকে বাড়িয়ে তুলেছে। তো কবিতার নাম আমি, একটু শোনানোর চেষ্টা করছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে হে যে কাব্য কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমা নাই।
তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। খুবই সুন্দর আর একটা আবৃত্তি পরিবেশনা শুনলাম। আপনি একটু চেয়ারটা এদিকটা সরে আসুন। আচ্ছা, বাবা কি আর একটা গান পড়বে? একটুখানি গ্যাপ রাখুন, ঠাকুরটা যাতে দেখা যায়। একটা গান পড়বে, একটা রবীন্দ্রসঙ্গীত করো। তাহলে একটা নতুনত্ব ততক্ষণ আমি দেখছি আর কি কি কমেন্ট আছে। আর শর্মিষ্ঠা চৌধুরী, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, উনি কমেন্ট করেছেন। আর ইউটিউবেতে কোনো কমেন্ট নেই। যারা যারা ফেসবুক ব্যবহার করেন না তারা চাইলে অনুষ্ঠানটা এখন ইউটিউবেও দেখতে পারেন, এটা সরাসরি ইউটিউবেও দেখানো হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে না, তাই তো? ঠিক আছে। শুরু করো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইংলিশটা করছি, বাংলাও করছি। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বয়ে যেত অশান্ত। When my play was will be, I never questioned who thou wert. I knew nor shyness nor fear. My life was boisterous.
জীবন তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। এসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে, সেদিন কত নাম বনাম তো। In the early morning thou wouldst call me from my seat like my own comrade, and lead me running from glade to glade. My life was boisterous. ওগো সেদিন তুমি গাইতে যেসব গান, কোনো অর্থ তার কে জানত, শুধু সঙ্গে তারই গাইত আমার প্রাণ, সদা নাস্ত হৃদয় অশান্ত। On those days I never cared to know the meaning of songs thou sungest to me. Only my voice took up the tunes, and my heart danced in their audience. হঠাৎ খেলার শেষে আজকে দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি, তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্তে। Now when the playtime is over, what is the sudden sight that has come upon to me? The world with eyes bent upon thy feet stands still, oh, with all its silent stars. নমস্কার। পিতাজি, তুমি কি আর গান করতে পারবে? আপনি কথা বলুন। মেসোমশাই যে আমাদেরকে এই যে শোনাচ্ছে গান, এটা শুধুমাত্র আমাদের অনুরোধেই। মেসোমশাই তো এখন একদম চর্চা করে না, আর ভীষণভাবে মনের দিক থেকে সব দিক থেকেই তো মেসোমশাই এখন একদমই ভেঙে পড়ে আছেন। তবু তার মধ্য দিয়েও আজকে এই যে গান আপনাদের শোনাচ্ছে, আমাদের অনুরোধেই হোক আর যে কারণেই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা আমাদের পরম পাওয়া যে আজও মেসোমশাই আমাদের অনুরোধে গান গায়। গান গাইতে উনি ভালোবাসেন সবসময়। মেসোমশাই আর বসে থাকতে পারছে না, মেসোমশাইকে সুমন দিয়ে আসুক। ততক্ষণ আমি আরেকটি কবিতা আবৃত্তি শোনাই। আমি নজরুল ইসলামের একটি কবিতা শোনাই, যে কবিতাটি সব সময় শোনা যায়, সবাই আমরা আবৃত্তি করি। আমি আজকে এই কবিতাটি এই কারণেই বলতে চাইছি যে এই যে এত ধর্ম নিয়ে আমাদের এই যে চলছে, যুদ্ধ হলো, মানে এই এত আমাদের যে পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। যে কোনো কবি কিন্তু রচনা করে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের কিছু শিক্ষা দিতে চায়, আমাদের কিছু বোঝাতে চায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনারা কিন্তু সব সময়ের জন্য মানব ধর্মের কথা বলেছেন, যেখানে ধর্ম একটাই, মানবিক ধর্ম। এছাড়া আর কোনো ধর্ম, এইটা কিন্তু আমাদের কাছে একটা শুধুই বিড়ম্বনা। আমরা শুধুই এই সব নিয়ে মাতামাতি করে নিজেদের মধ্যে একটা অশান্তি, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা তৈরি করে রাখছি। তো যাই হোক, বেশি কথায় না গিয়ে আমি কবিতাটাই শোনাই। যে কবিতা পড়ে আমরা শুধুমাত্র আবৃত্তি করি, কিন্তু আমরা কখনোই নিজেদেরকে সেই জায়গায় বসাতে চাই না, বসাতে পারি না। কেন পারি না জানি না। যারা আবৃত্তি চর্চা করি আমরা, তারা আশা করি এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে এই মানবিকতাটাকে তৈরি করতে পারে। তাই সবাইকে বলবো একটু সংস্কৃতি চর্চায় থাকুন, সবাই একটু শান্তি শৃঙ্খলা বজায় রেখে যদি আমরা আমাদের জীবনের আমরা তো খুব ছোট্ট আয়ু নিয়েই আসি, কে কখন চলে যায় কিছুই জানি না, অন্তত ভালোভাবে থাকতে পারি, যুদ্ধ নয় শান্তিতে থাকতে পারি। যাই হোক, আমি কবিতায় যাই। কবির কাজী নজরুল ইসলামের ভীষণ পরিচিত কবিতা, সবাই এটা জানেন, সাম্যবাদী। আমি সেটাই আজকে শুধুমাত্র এই পরিস্থিতির জন্যই এই কবিতাটা বলবো বলে ভেবে এসেছি।
গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা? বলে যাও, বলো আরও। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব পাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসেই শাহ মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজির রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সত্যি তো তাই, হৃদয় ছাড়া আর কোথায় এইরকম সুন্দর মন্দির, মসজিদ, গির্জা থাকে? হৃদয় আমাদের সব দেবতার আলয়। সেখানটা যদি আমাদের শুদ্ধ থাকে, পবিত্র থাকে, তাহলে আমরা সবাই বোধহয় ভালো থাকতে পারি, তাই তো? আবার একটা সুন্দর আবৃত্তি পরিবেশনা শুনলাম, তো আপনারা একটুখানি মতামত জানান। দিদি থাকাকালীন ব্যাপারটা যতটা সক্রিয়ভাবে হতো, এখন কেমন যেন একটু ঝিমুনো লাগছে সব কিছু। অনুষ্ঠান করছি ঠিক কথা, হ্যাঁ, কিন্তু কোথাও যেন আমাদের সেই ছন্দটা নেই, আমাদের যেন সেই আনন্দটা নেই। কেমন যেন মাঝে মাঝে, আমি তো কবিতা বলতে বলতে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি, আমার কিছু কথা মনে পড়ে যাচ্ছে, আর আমি তখন যেন কবিতা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমি হয়তো বলছি, এই জন্য মাঝে মাঝে আমার একটু কেমন জড়তা এসে যাচ্ছে। আসলে আমার মনটা না কোথাও যেন অন্য, আমি এই প্রথম তো মৌসুমীদি চলে যাওয়ার পর আর্ট জাংশনকে যে এসেছি, কোথাও মনটা আমার হারিয়ে যাচ্ছে। আমি যেন কথা বলতে বলতে বা কবিতা বলতে বলতে আমি যেন কবিতার ভেতর থাকতে পারছি না। সেই একটা মৌসুমীদির মুখটা ভেসে উঠছে, বারবার মনে হচ্ছে আজকে মৌসুমীদি, আমি যখন করতাম অনুষ্ঠান, মৌসুমীদি ঘরে করছি, পাশে মৌসুমীদি বসে শুনতো, মাঝে মাঝে কিছু গণ্ডগোলে দরজাটা খুলে একটু বলে যেত। তো এই কথাগুলো না আমার ভীষণ মনের ভেতর আসছে। তো সেই জন্য আমি হয়তো কবিতা থেকে হারিয়ে যাচ্ছি, সেভাবে আমি ঠিক আমার শতভাগ দিয়ে আমি বলতে পারছি না, শোনাতে পারছি না, আমি তার জন্য ক্ষমা চাইছি। আসলে আমাদের ওই যে বললাম না, ভেতরটাই সব, ভেতরটা যদি ঠিক না থাকে না, খুব অসুবিধা হয়ে যায়। আমাদের ভেতরটাকে শান্ত রাখা, ভেতরটাকে পবিত্র রাখা, ভেতরটাকে ঠিক রাখাটা ভীষণ দরকার। তুমি বাবু আদা একটা কমেন্ট করেছো, তুমি একটু পড়ো, আমি একটু শুনি, খালি চোখে তো পড়তে পারছি না, শুনি। হ্যাঁ, বাবুয়াদা সঞ্জীব চৌধুরী। রবীন্দ্রনাথ তাঁর জীবনের প্রায় মধ্যাহ্নে বারবার নিজেকে খোঁজার চেষ্টা যখন ব্যাকুল, ঠিক তখনই তাঁর নিজেকে খুঁজে পাওয়া এবং এই অসাধারণ কবিতার সৃষ্টি, আত্মোপলব্ধি এবং
আত্মবিশ্বাসের এক সমাহার। একদম তাই। হ্যাঁ, কবি সত্যি এটা শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন আর জীবনের শেষ লগ্নে তিনি এই যে সারা জীবন ধরে যে আত্ম উপলব্ধি করেছেন তার সে আত্মপ্রকাশটা কিন্তু এই কবিতার মর্মে মর্মে ছত্রে ছত্রে গাঁথা হয়েছে। তো এই কবিতাটা আমি বললাম যে পড়তে গিয়ে কোথাও আমার নিজেকেও যেন আমি খুঁজে পেয়েছি। মনে হয় সত্যিই তো আমরা প্রকৃতিকে যে রূপে দেখবো, আমরা মানুষকে সমাজকে যে রূপে দেখবো, সেটার মধ্যে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির ওপরেই কিন্তু সব কিছু আমাদের কাছে ভালো মন্দ হিসেবে ধরা দেয়। তাই দৃষ্টিভঙ্গিটা সত্যি সবাইকে ভালো করতে হবে, সুন্দর করতে হবে, তাহলেই বোধহয় আমাদের সমাজ, আমাদের এই গোটা দুনিয়া সুন্দর হতে পারে, তাই না? তো আমি আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাই। কতটা সময় হলো? এখনো তো যাই হোক, আর একটা শোনাচ্ছি আমি। এই কবিতাটি কবি মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা জানি মানসী কাব্যগ্রন্থটা কবি রচনা করেছিলেন তার সেই 30-এর কোঠায় বয়সে, মানে যুবক বয়সে। তো এখানে কবিতাগুলো একটু প্রেমের কবিতা, সেই যুবক বয়সের প্রেমের কথাই তিনি লিপিবদ্ধ করেছেন। একটি প্রেমের কবিতায় আমি শোনাচ্ছি, ভালো করে বলে যাও। এই কবিতাটি, ওগো ভালো করে বলে যাও, বাঁশরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বোঝায়ে দাও। যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু চাও। আজি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি। শুধু বাদলের বাই করি হায় হায়, আকুলিছে দশ দিশি। আমি কোন তল দিব খুলে, অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ নিবিড় চুলে। দুটি বাহু পাশে বাঁধি নত মুখখানি, বক্ষে লইব তুলে। সেথা নিভৃত নিলয় সুখে আপনার মনে বলে যেও কথা, মিলন মোদিত বুকে। আমি নয়ন মুদিয়া শুনিব কেবল, চাহিব না মুখে মুখে। যবে ফুরাবে তোমার কথা, যে যেমন আছি রহিব বসিয়া চিত্র পুতুলে যথা। শুধু শিয়রে বসিয়া করে কানাকানি মর মর তরুলতা। শেষে রজনীর অবসানে অরুণ উদিলে, ক্ষণেকের তরে চাব দুহু দোহা পানে। ধীরে ঘরে যাব ফিরে, দোহে দুই পথে জল ভরা দু নয়ানে। তবে ভালো করে বলে যাও, আঁখিতে বাঁশিতে যে কথা ভাসিতে সে কথা বোঝায়ে দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পুরে কেন এসে গান গাও। একটার পর একটা আবৃত্তি শুনছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু সাথে সাথে আমি মূলত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আওয়াজ ঠিক আসছে কিনা, ছবি ঠিক দেখা যাচ্ছে কিনা, আগে এই কাজগুলোই করতাম। সঞ্চালনা করার কথা আমি বলি, হ্যাঁ, কিন্তু সময় তো সঞ্চালনা সাধারণত আসলে থাকে না। আমি জীবনে প্রথম এরকম কাজে বসেছি। আসলে থাকে না, ও থাকে ওই ক্যামেরার ওপাশে, ওগুলো ঠিক করাটাই ওর কাজ। ওর মূল উদ্দেশ্য কিন্তু ওটাই রয়েছে, মানে ওর মন, ওর সব কিছু রয়েছে কিন্তু এই ক্যামেরার দিকে ঠিকঠাক ছবি। ও বারবার উঠেও যাচ্ছে, এটা আমি দেখছি সামনে, তো ওই জন্য আমারও কিন্তু মাইন্ডটা একটু বিচ্যুত হয়ে যাচ্ছে। দেখছি ও বারবার গিয়ে ক্যামেরাটা ঠিক করছে যে সব ঠিকঠাক আছে কিনা। আসলে যে কাজটা করতে ভালোবাসে, ও কাজটা করতেই ভালোবাসে। এই কাজটা ও ভেবেছিল মৌসুমী দিকে এখানে বসাবে, তো বারবার সেটা বলছি, ঠিক কথা, সেটা তো আর হবার নয়। তো আমি আর একটা কবিতা বলি, আমি আর একটা কথা বলতে চাই সবাইকে, যে আমার একটা ইচ্ছা ছিল, দিদিকে বলেছিলাম, পরে দিদিরও খুব ইচ্ছা ছিল, যে আপনি তো জানেনই, সেটা হচ্ছে সখী ভাবনা কাহারে বলে। এই গানটা দিদি এবং দিদির সাথে আরেকজন কেউ গাইবে। তো আমি সেটা দিদির ওপরে ছেড়ে দিয়েছিলাম যে কে গাইবে। সত্যি কথা বলতে কিছু লোকে আমাকে চেনে, যে আমি চারিদিকে ভিডিও করি, অনেক মানুষের ভিডিও করেছি, সীমাদিরও ভিডিও তুলেছি, অনেক অচেনা লোকের ভিডিও তুলেছি, কিন্তু আমার নিজের দিদির কোনো গানের ভিডিও আমার হাত দিয়ে তোলা হয়নি। সেটা সারা জীবনেও হলো না, সেটা অপূর্ণই থেকে গেল।
তো সখী ভাবনা কাহারে বলে এই গানটা আমি দিদিকে পুরো প্ল্যান করে বলে দিয়েছিলাম যে সিন বাই সিন কীরকম হবে, তারপরে ক্যারাওকে আমি জোগাড় করে মানে ট্র্যাক জোগাড় করে সেটা দিদিকে পাঠিয়েছিলাম। আপনাকেও বোধহয় দিদি একদিন আমাকে গানটা হ্যাঁ ছিল, আমি বোধহয় একদিন রিহার্সালও করেছিলাম মৌসুমীদির সাথে। এটা করার কথা ছিল, মানে আমি আর মৌসুমীদি দুজনে মিলে একটা ভিডিও করব যেখানে গানটা দুজনে গাইবো আর একটা ভিডিও করা হবে। এটা একটা প্ল্যান ছিল সুমনের, খুব একটা বাইরে কোথাও একটা এরকম ভিডিওটা শ্যুট করবে, এটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটাও আমাদের পূর্ণ হয়। সেই ইচ্ছাটা সীমাদির ব্যস্ততার কারণে পূর্ণ হয়নি। আমার ব্যস্ততার কারণে তো আপনার আমাকে দিদি বলছিল যে আমি তো ওকে গানটা তোলাতে পারছি না। আমি 2-3 মাস ধরে আমি শুনছিলাম, 2-3 মাস আমি অপেক্ষা করেছিলাম, মানে এছাড়া সেই সময়টাতে বলছি, সেই সময়টা আরও একটা ইচ্ছা ছিল আমাদের। আমি চেয়েছিলাম আর্ট জাংশন পেজে একটা অনুষ্ঠান করা হবে যেখানে মৌসুমীদি গান গাইবে, আমি আবৃত্তি করব। সেই রকমভাবে আমরা চয়ন করব যে গান কবিতার একটা আলাদা অন্য ধরনের মেলবন্ধন থাকবে গানের সাথে কবিতার। তো সেই রকম কিছু কবিতা এবং গানের আসর নিয়ে আমরা বসবো, সেটাও আমাদের করা হয়নি। অনেকগুলো জিনিস আমাদের চাওয়া ছিল, আমাদের পাওয়া হয়নি। চাওয়া না পাওয়ার মাঝখানে আজ আমরা এসেছি। আমরা কতটা আপনাদের আনন্দ দিতে পারছি জানি না। আসলে আনন্দ আমাদের ভেতরে না কোথাও যেন এই মুহূর্তে আজকে সব কিছু আমরা ভুলে যাই কাজের চাপে, কিন্তু আজ যখন আর্ট জাংশন পেজে এসেছি না, আমার মানে ভেতর ভীষণ কষ্ট হচ্ছে। আমি কি হয় যখন আমার ভেতরটা কষ্ট হয় না, আমি ঠিক কথা বলতে পারি না। আমি সেই জন্য চাইছি যাতে যতটা কম কথা বলা যায়, মৌসুমীদি সম্পর্কে কথা বললেই আমার চোখ ছলছল করে আসে। এটা আমি নিজেকে সংবরণ করতে পারি না। তো আমি আর কথা না বলে বরঞ্চ একটা কবিতা বলেই শেষ করি অনুষ্ঠান। আমি একটা গান করছি, তুমি একটা গান করবে? না না, তুমি বরঞ্চ একটা গান করো, তারপরে আমি কবিতা দিয়ে শেষ করি। তাহলে গানটা করো, তারপরে আমি আচ্ছা, দিদি আমাকে এমনিতে যখন আর্ট জাংশনে নিয়মিত লাইভ হতো তখন আমাকে মাঝে মাঝেই বলতো যে একটা লাইভ আমাকে করতে। তা আমি ভাবতাম পরে করব। তো দিদি থাকাকালীন সেটা হলো না। তা আমার লাইভে দিদি মানে আমাকেই গান গাইতে বলতো, আর আমি কখনো তো ওই ক্যামেরার সামনে আসিনি, আজকে প্রথম এলাম। হয়তো খুব হাস্যকর বা অস্বস্তিকর ব্যাপারটা আমার কাছে তো বটেই, কারণ আমার মনটা খালি ওদিকে রয়েছে, ছবি দেখা যাচ্ছে কি না, আওয়াজ শোনা যাচ্ছে কি না, আটকে যাচ্ছে কি না, এইগুলো আমি নজর রাখি, যেটা নজর রাখতে পারছি না। তা যাই হোক, একটা গান শোনাই। এই গানটাও দিদি আমার গলায় পছন্দ করতো, একটা নজরুল গীতি। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, সে দেশে যবে বাদল ঝরে, সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথায়, বিরহ ব্যথা নাহি কি সেথায়, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। এখন খুব একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছি, একটা বাইরে রয়েছি, তো গোটা গানটা করতে পারছি না, আমার কেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। তো আমি এই কিছুদিনের মধ্যেই ইচ্ছা আছে আমার একটা লাইভে আসা, তো আমি আবার সীমাদিকে দিচ্ছি। সুমন আসলে যে পরিবারে মানুষ, সেখানে তো সঙ্গীত একটা বিশাল ভূমিকা পালন করে। মানে সব সময় সবাই গান চর্চা করে, সঙ্গীত চর্চা করে, কিন্তু সুমন কিন্তু নিজে কখনো গান শেখেনি, ও চর্চা করে না। ওই যে শুনে শুনে যেটুকু ও রপ্ত করে, ওর রক্তে তো গান রয়েছে, সেই জন্য ও যেটা গাইতে পারে সেটা হয়তো আমরা চেষ্টা করলে পারবো না, কারণ সঙ্গীত চর্চা না করলে তো সেভাবে করা যায় না। কিন্তু সুমন ভালোই গান করে, তাই মৌসুমীদি সবসময় বলতো যে কেন গানের চর্চাটা করলো না।
এটাও একটা আফসোস নিয়ে কিন্তু মৌসুমীদি গেছে। মৌসুমীদি সবসময় বলতো যে সুমনটা ভাইটা গানটা ওকে করাতে পারলাম না, কিন্তু ও কত সুন্দর গান করে। তো আমরা লাইভটা বড় করব না, দিদি আমাকে খুব বলতো গান শিখতে। সেটাই বলছি, দিদি সবাইকেই তো চাইতো, দিদি বলতো দিদি তো সবাইকেই চাইতো। বলছি না, আমাকে কতবার বলেছে তুমি একটু গানটাও চর্চা করো, আমার একটু গানটাও শেখো, সঞ্চালনার মাঝে মাঝে একটু গান গাইতে পারবে। সখী খবর না কাহারে বলে, এইটা দিদি আপনাকে মানে তোলাচ্ছিল, এটা আমাকে বলছিল আর কি। একদিন একদিন বোধহয় বসেও ছিলাম, রিহার্সাল করেও ছিলাম, একদিন বলো তুমি তুলে ফেলেছো, তোমার অসুবিধা নেই। তো আমি ওই শুটিংয়ের জন্য একটা সেটা আর হলো না, আর সেটা বলে আর কষ্ট বাড়িও না, কিছু আর করার নেই, সেটা তো আর হবার নয়, অন্তত মৌসুমীদির সাথে হবার নয়। না কোনো কিছুতে আমি রাজি করাতে পারতাম না, কিন্তু এই জিনিসটা দিদির খুব আগ্রহ ছিল, এটা আমারও একটা উৎসাহ ছিল, যাই সেটা আমারও একটা এই কষ্ট থাকতে। তো ঠিক আছে, আমরা অনুষ্ঠানটা শেষ করব কাজী নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে। দাও শৌর্য দাও ধৈর্য, দাও শৌর্য দাও ধৈর্য, হে উদারনাথ দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্যকান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। নমস্কার। সুমন, তুমি আর কিছু বলবে? হ্যাঁ, আমি লাইভটা বড় করতে চাইছি না, যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা খুব যে সাজানো গোছানোভাবে লাইভটা করতে পারলাম তা নয়, আমরা ভীষণভাবে, হ্যাঁ আমরা সত্যি যে অ্যারেঞ্জমেন্টে মৌসুমীদি করতো, একটা না লাইভ অনুষ্ঠান থাকলেই মৌসুমীদির একটা সকাল থেকেই একটা পরিকল্পনা ছিল, সেই ঘরটাকে সেইভাবে অনুষ্ঠানের উপযোগী করে তোলা, এইগুলো মৌসুমীদি করতো। তো কোথাও একটা এখানে এসে আমার ভালো লাগছে, ঠিক কথা, আমি মেসোমশাইয়ের কাছে এসেছি, কিন্তু এখানে তো সেই পরিবেশটা না আমি ঠিক পাচ্ছি না। আমার সেই পরিবেশটা, যে পরিবেশে আমি এতদিন ধরে আর্ট জাংশন পেজে অনুষ্ঠান করেছি, সেই রকম পরিবেশ আমার মনে হচ্ছে না এখানে আমি পাচ্ছি। আসলে এখানে সবাইকে আমি মিস করছি। মৌসুমীদি নেই এখানে, আজকে সুমনেরও এই সৌমরও আজকে একটা রেকর্ডিং আছে, সৌমও আসতে পারিনি। আমার তো লাইভ অনুষ্ঠান করা মানে সৌম থাকতো, যেখানে মৌসুমীদি থাকতো, এগুলো তো ভীষণভাবে ওদেরকে আমি নিয়ে করেছি, তো সেটা আজকে হচ্ছে না। তো সেখানে না কোথাও একটা আমার অপূর্ণতা রয়ে গেল, যেন মনে হলো যেন করছি, কোথাও যেন কেউ নেই। আর এখানে পাশেই ট্রেনের কাসেটটা রয়েছে, ট্রেনের আওয়াজ বিকটভাবে আসছে, জানি না আপনারা ওখান থেকে শুনতে পাচ্ছেন কি না, তবে আমাদের কানে ভীষণভাবে আসছে, যেটা হয় একটা বিকট আওয়াজ এলে, ট্রেনের আওয়াজ আমরা সবাই জানি, একটা কনসেন্ট্রেশন হারিয়ে যায়। তো আমরা ভীষণ অগোছালোভাবেই আজকে লাইভ অনুষ্ঠানটা আপনাদের সামনে নিয়ে এলাম। যেটা বললাম, ভুল ত্রুটি কিছু হলে আপনারা ক্ষমা করবেন। আর সুমন, তুমি যদি একবার কমেন্টগুলো পড়তে পারো। আচ্ছা, সঞ্জীবদা আবার কমেন্ট করেছে, রবীন্দ্রনাথ, ও না এটা তো পড়েছি আমি, না এটা পড়ে নিয়েছি। সুমন মিত্র লিখেছেন বেশ ভালো। শর্মিষ্ঠা চৌধুরী লিখেছেন সবটা ঠিকঠাক হচ্ছে, খুব সুন্দর দেখাও শোনা যাচ্ছে। রবীন্দ্র কবিতা কাজী নজরুলের কবিতা অন্তরকে ছুঁয়ে যাচ্ছে, গানে কবিতার সম্ভারে সমৃদ্ধ হচ্ছি, অসাধারণ। আবার সঞ্জীবদা লিখেছে মৌসুমীর অনেক স্বপ্ন ছিল আর্ট জাংশন নিয়ে, আগামী দিনে আরও সুন্দর করে পপুলার করে তুলতে হবে, আকর্ষণীয় করে তুলতে হবে। ঠিক সেই ভাবনা নিয়েই কিন্তু আজকে এসেছি, মানে
মৌসুমীদের ছাড়া আমি আর্ট জাংশনকে সত্যি ভাবতে পারি না, কিন্তু মৌসুমীদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু আমরা এসেছি। তবে আপনাদেরকে এভাবে সাথে থাকতে হবে, আপনারা না থাকলে কিন্তু কোনো রকমভাবেই সম্ভব নয়। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা আপনারা আজকে এই লাইভ অনুষ্ঠানে আছেন এবং মতামত জানাচ্ছেন, এটা আমাদের কাছে পাওয়া। এভাবে আপনারা সঙ্গে থাকলে আশা রাখি মৌসুমীদের স্বপ্নকে আমরা পূর্ণ করতে পারবো, তাই তো? নিশ্চয়ই। আর আমি একান্তভাবে আপনারা যারা দেখছেন বা যারা দেখবেন তাদেরকেও বলছি, যদি পারেন তো এই সময়ের মধ্যে আপনারা কেউ যদি লাইভ অনুষ্ঠান করতে চান তো অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে ফেসবুকে একটা নোটিফিকেশান অনেক দিন ধরেই বারবার আসছে, যাদের যাদের পেজ আছে বা প্রফেশনাল মোডে অ্যাকাউন্ট চালায় মোটামুটি তাদের সবারই কাছে এসছে, আমি শুনেছি, হয়তো সকলের কাছে নাও এসে থাকতে পারে, তবে আমার কাছে এসছে যে জুন মাসের পর থেকে যতগুলো লাইভ অনুষ্ঠান এখন যেরকম হচ্ছে এটা যতগুলো হবে ফেসবুকেতে, সেগুলো 90 দিন পরে ডিলিট করে দেওয়া হবে। ফেসবুক এই নিয়মটা নতুন করেছে। এবার ফেসবুকের ব্যাপার আমি এটা বিস্তারিত জানি না, এতটাই আমি জানি যেটা বারবার নোটিফিকেশানে আসছে। তো সেই জন্য আরও আগে থাকতে এই লাইভ অনুষ্ঠানটা করা হলো, এবং এই মাসেই আরও একটা দুটো লাইভ হওয়ার কথা, মানে এই মে মাসেতেই। তা সেইগুলো ধরে নেওয়া যাচ্ছে সেগুলো থেকে যাবে, কিন্তু তারপর থেকে যেগুলো হবে মানে জুন মাসের পর থেকে সেগুলো আর থাকবে না। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি, যদি আপনারা কেউ চান তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর্ট জাংশন পেজেতে মেসেজ পাঠাতে পারেন, বা আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তলার দিকে, সেখানে দেখে আমাকে ফোন করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন। আপনারা যদি কেউ লাইভ অনুষ্ঠান আপনারা করতে চান, আপনারা আপনাদের বাড়ি থেকেই করতে পারেন, সেরকমভাবে আগেও হতো, আমি সেরকম ব্যবস্থা করে দেবো। তো অবশ্যই জানাবেন। তো আজকে কি তাহলে আজকে এখানেই শেষ করা যাক। যারা আছেন তাদের সকলকে আবারও অনেক ভালোবাসা জানিয়ে আমরা আমাদের আজকে লাইভ অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।